আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজ 21শে আগস্ট 2020 শুক্রবার। রুটিন অনুসারে এসএসসি ফিজিক্স এই বইয়ের ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব, এই অধ্যায়টা নিয়ে ফেসবুক লাইভে আলাপ করার কথা রুটিন সিরিজ অনুসারে। এবং আমি খুবই আনন্দের সাথে তোমাদের সাথে জানাচ্ছি বা শেয়ার করছি একটা আমার মনের ভালো লাগা যে এই যে ফেসবুক লাইভগুলা আমার এন্ড থেকে করার চেষ্টা করছি আমি, সেক্ষেত্রে স্টুডেন্টের রেসপন্সগুলোকে পজিটিভলি নিয়ে আমার কাছে মনে হয়েছে যে এটা দরকার। এবং স্টুডেন্ট যারা পুরো বাংলাদেশের সবাই যারা আমার সাথে যুক্ত হয়েছে বা আমাদের স্কুলের পরিবারের সাথে যুক্ত হয়েছে, আমি ফেসবুক গ্রুপের মাধ্যমে পেজের মাধ্যমে জেনেছি যে কিছুটা প্রেরণার জায়গা অন্তত তৈরি হয়েছে। এই প্রেরণার জায়গাটা যখন একটা স্টুডেন্টের তৈরি হয় তখন তার কাছে লেখাপড়াটার প্রতি একটা ভালো লাগা তৈরি হয়। সেই ভালো লাগাটা তৈরি করাটাই উদ্দেশ্য ছিল এই ফেসবুক লাইভের মাধ্যমে। তোমরা জানো যে আজকে এই অধ্যায়টার চয়েস করার পেছনের রিজন হচ্ছে এই অধ্যায়টার যেই ম্যাথমেটিক্স বা এটার যে কন্টেন্ট বা এটার যে ডিসকাশন, সেটা স্টুডেন্টের কাছে একটু ভয়ের কারণ আছে। সেই ভয়ের কারণটা ক্লাস 9-এর স্টুডেন্টের জন্য তো অবশ্যই, ক্লাস 10-এর স্টুডেন্টের ক্ষেত্রে আমি সেটা লক্ষ্য করেছি। কেন জানো? কারণ এটাকে বোঝার জন্য যে একটা মনোযোগ দেয়া দরকার, যেই আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করার জন্য যেই বিষয়গুলোর দরকার, সেটা কিছুটা অভাব আছে। সেই অভাবটা পূরণ করে দেওয়ার চেষ্টা আমি করব আজকের এই লাইভে। সো তোমরা একটু আমাকে এক মিনিট, হ্যাঁ মোটামুটি ক্লিয়ার হচ্ছে যে ওকে। এবং সরি, একটা ফোন কল চলে আসলো। ওকে, তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, জাস্ট এ মিনিট। ওকে, ইশতিয়াক আলম আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আজমিরি আক্তার ক্লিয়ার। একটু মাঝখানে প্রবলেম হয়েছে বিকজ অফ সেলুলার নেটওয়ার্কের মধ্যে আরেকটা ফোন কল আসার কারণে একটু ডিস্টার্ব হয়েছে। সো লেটস থিঙ্ক যে এই অধ্যায়টাতে এসএসসি লেভেল, আবারও বলছি, এইচএসসিতে গেলে তোমরা যখন ইন্টারমিডিয়েট স্টুডেন্ট যখন ফিজিক্সের তাপ নিয়ে লেখাপড়া করে, তোমরা একটু ওদের কাছে যদি জানার সুযোগ থাকে একটু জেনে নিও যে ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারের বা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট যখন তাপ নিয়ে স্টাডি করে, ওদের বইটাতে যে কন্টেন্টগুলো আছে ওই ভলিউমটা সম্পর্কে। এবং তোমাদের জন্য আমি আবারও মনে করে দিতে চাই যে লেখাপড়ার জীবন তো এসএসসি লেভেলটা তো কিছু না, এরপরে তো স্টেপের কোনো শেষ নাই। তো সেই স্টেপগুলোকে ধরতে গেলে মনে রাখতে হবে যে এসএসসি লেভেলের কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নাই, দিও না কোনো কিছু বাদ। আজকের এই অধ্যায়টা ষষ্ঠ অধ্যায়, নাম কি? যে ইফেক্টস অফ হিট অন ম্যাটার। দ্যাট মিন্স যে কোনো পদার্থের মধ্যে তাপ দিলে তার ভিতরে কি প্রভাব সৃষ্টি হয়, তাপের প্রভাবটা কি, সেই তাপ কিভাবে কাজ করে, এইটা একটু মাথায় রাখতে হবে। সো আমি তোমাদের সবাইকে একটু জানানোর চেষ্টা করি যে তোমরা যাদের প্রয়োজন হবে ক্লাসটা একটু শেয়ার দিতে পারো। আর তোমাদের যদি আমি বোঝানোর পরে কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নটা আমাকে জানাতে পারো। কি কি আমি বলবো এখানে একটু লিখেছি আমি, যেগুলো বইয়ের মধ্যে মেইন কন্টেন্ট আকারে অলরেডি আছে। আমরা আজকে বুঝতে হবে যে হিট কি, টেম্পারেচার কি, তাপ কাকে বলে। আমরা জানি তাপ এক প্রকার শক্তি। কেন শক্তি? কারণ শক্তির মানে হচ্ছে যেই বিষয়টা কোনো একটা কিছু পারফর্ম করতে পারে, কাজ করতে পারে। তো তাপের মাধ্যমে কোনো কাজ সম্পাদন হয়, এই কারণে আমরা ফিজিক্সের ভাষায় এটাকে তাপ বলি। আসলে কোনো কিছুকে তাপ দেওয়া বলতে কি বোঝায়? তাপ মানে হচ্ছে আমি যখন কোনো একটা বস্তুর ভিতরে তাপ প্রয়োগ করব, আমরা যদি দেখতে সক্ষম হতাম যে আসলে ভিতরে কি হয়, তাহলে দেখা যেত যে অণুগুলোর মধ্যে একটা গতিশক্তি
কাজ করতেছে। এই কারণে যখন শব্দটাকে তাপ শক্তি বলা হয়, এটা অ্যাকচুয়ালি এটার মিনিং হচ্ছে গতিশক্তি। গতিশক্তি কিসের? এটা হচ্ছে অণুর গতিশক্তি, পদার্থের যে অণুর। সিমিলার মিনিং। সো হিট এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি। সো অ্যাকচুয়ালি কোনো বস্তুতে যদি তাপ দেওয়া হয় তাহলে সেই অণুগুলোর ভিতর একটা গতিশক্তি কাজ করে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই তাপ শক্তি বলতে গতিশক্তিকে এখানে একটু ব্যাখ্যা করা হয়েছে। সো তোমরা ষষ্ঠ অধ্যায় পড়ার সময় তোমাদের ভিতরে যদি কোনো ধরনের আশঙ্কা থেকে থাকে, না বোঝার কিছু থেকে থাকে, আমি ডিটেইলিংয়ে বলছি, তোমরা একটু শোনার পরে বোঝার পরে যদি কোনো ফার্দার কোয়েশ্চেন থাকে লাইভের শেষে আমাকে করতে পারো, এবং লাইভের মধ্যে আমি চেষ্টা করব যে কী ধরনের প্রশ্ন হতে পারে সেটাকে বুঝে নিয়ে ব্যাখ্যা করার। হ্যাঁ, যেটা তোমরা বরাবরের মতো তোমরা জানো যে ফেসবুক লাইভে আমি এই চেষ্টাটা করে যাচ্ছি। সো 160 নাম্বার পেজ থেকে এই অধ্যায়টা শুরু হয়েছে ফিজিক্সের, এবং প্রথমেই যে ছবিটা দেওয়া হচ্ছে একটা দিয়াশলাইয়ের কাঠির মধ্যে আগুন জ্বলছে, এবং এই আগুন জ্বলাটার কারণে যে তাপ সৃষ্টি হলো, এই তাপের ফলে একটা কাজ সম্পাদিত হবে, এবং এইটা নিয়েই হচ্ছে এই চ্যাপ্টারের পড়া। তুমি টপিকগুলো দেখো, প্রত্যেকটা টপিক এত ডিটেইলিং, মানে ডিটেইলিং করতে গেলে মানে এক একটা 2 ঘন্টার ফেসবুক লাইভ হবে এক একটা। এর মধ্যে এটা তো একটা বৃহত্তর জিনিস, ক্যালোরিমিতি, আপেক্ষিক তাপ, খুব সহজ একটা জিনিস বলে ধরা হয়, কিন্তু এটার আগে আরও একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা, অবস্থা পরিবর্তনে তাপের প্রভাব। এখানে আমরা কিছু টার্ম শিখব। পদার্থের তাপীয় প্রসারণ ইটসেলফ আ বিগার কন্টেন্ট। তোমরা এখানে কি না পড়তে হয়? তো পদার্থের তাপীয় প্রসারণ বলতে পদার্থ যদি 3 ধরনের হয়, যে কঠিন, তরল, বায়বীয়, তাহলে কঠিন পদার্থের প্রসারণ, তরল পদার্থের প্রসারণ, গ্যাসীয় পদার্থের প্রসারণ, 3টা টপিক আছে, এবং এর মধ্যে আরও একটা টপিক হচ্ছে সহগ। সুতরাং সহগ যখন আমাদের পড়তে হয়, দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ, এগুলো আমাদেরকে ক্লিয়ারলি বুঝে নিতে হবে। সুতরাং ওকে, তোমরা যারা, আবারও বলছি যে তোমরা ডেফিনেটলি যারা নতুন, ফাইন, নতুন হইতেই পারে, প্রতিদিন মেম্বার যুক্ত হয়, প্রতিদিন গ্রুপে মেম্বার যুক্ত হচ্ছে, সুতরাং হয়তো আমাদের স্কুলের বা আমার সম্পর্কে ধারণা একদমই নতুন, কিন্তু আমি সবসময় চাই যে তোমাদের ভিতরে ফেসবুকের বলো, ইন্টারনেটের বলো, একটা সুষ্ঠু ব্যবহার যাতে হয়, এটা আমার চাওয়া। আর এই যে ফেসবুক লাইভ, এত কিছু, এত এমবি খরচ, এত সময় নষ্ট, এটার সর্বশেষ প্রয়োগটা হচ্ছে কিছু শেখা, আর কিছু না। হ্যাঁ, সুতরাং তোমাদের যার যার কমেন্ট ডিস্টার্ব করবে, কমেন্টটা শুধু সুইপ করে ডান দিকে সরায় ফেলবা। আমি আবারও বলছি, বরাবরের মতো কমেন্টটাকে ধরে ডান দিকে সরায় ফেলতে হবে। সো কোনো ধরনের কমেন্ট সামনে আসবে না। দ্যাট ইজ ওয়াই এটা তোমাকে একটা মনে শান্তি দিবে। আর যাদের কোনো ভ্যালিড প্রশ্ন করার প্রয়োজন হবে, তোমরা কমেন্টে শুধু প্রশ্নটা করো, আর কোনো কিছু দরকার নাই। আচ্ছা, আর তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, কোনো ধরনের আনইম্পর্টেন্ট যদি মনে হয়, বা তোমার যদি ক্লাস করতে মনে না চায়, তাহলে চলে যেতে পারো। হ্যাঁ, চলে যেতে পারো। একটা কথা হচ্ছে কি, পৃথিবীর সবাইকে খুশি রাখা যায় না। পৃথিবীর সবাইকে খুশি রাখতে পারে একমাত্র আইসক্রিমওয়ালা, হ্যাঁ, যে আইসক্রিম বিক্রি করে, কারণ সে সবাইকে আইসক্রিম দেয়, এবং যে আইসক্রিম খেতে আসে খুব খুশি মনে খেতে আসে, এবং আইসক্রিম পেলে সে খুব ভালো লাগে, তার খুব ভালো ফিল হয়। আর পৃথিবীর কোনো ব্যক্তি সবাইকে খুশি করতে পারে না। সুতরাং তোমাদের যাদের ভালো লাগবে না, প্লিজ ইউ ক্যান লিভ, আর যাদের মনে হবে দরকার, ইউ ক্যান স্টে। ক্লিয়ার? আর কোনো ধরনের বিন্দু মাত্র আননেসেসারি কোনো কমেন্ট আমি পাই এখানে, আই উইল ডেফিনেটলি ব্লক দ্যাট গাই or any person that ID. All the best. এইবার এটা কি? হিট। তাহলে আমি হিট বলতে কি বুঝি? আমি হিট বলতে তাপ বুঝি। আর আমি যখন তাপমাত্রা চিন্তা করব, তখন আমি বুঝবো টেম্পারেচার। এখন টেম্পারেচারে কি হয়? হিটের ক্ষেত্রে আমরা কি মনে করি? হিট মানে হচ্ছে তাপ। তো এখন তাপকে আমি যখন এইচ দিয়ে প্রকাশ করি,
বা থিটা দিয়ে প্রকাশ করি। থিটা একটু ক্লিয়ারলি মনে রাখতে হবে কয়েকটা জিনিস, যে থিটা দিয়ে প্রকাশ করি। এবং টেম্পারেচারের ক্ষেত্রে আমরা সাধারণত টি দিয়ে প্রকাশ করি, তাপমাত্রা টি। এটা আবার থিটা দিয়েও প্রকাশ করে, θ1 θ2 তাপমাত্রার ক্ষেত্রে। সাধারণত হিটের ক্ষেত্রে আমরা এইচ দিয়ে প্রকাশ করি। নাও কোয়েশ্চেন ইজ, হিটের যেহেতু এটা শক্তি, তাইলে এটার একক হচ্ছে জুল, মনে রাখতে হবে। তাহলে হিটের একক, শক্তির একক হচ্ছে জুল। নাম্বার 1, এটার আগের একক ছিল ক্যালোরি, শব্দটা হচ্ছে ক্যালোরি। এখন ক্যালোরি কি? ক্যালোরি এটা হচ্ছে CAL, ক্যালোরি। এই ক্যালোরি একটা পরিমাণ, তাপের পরিমাণ, এবং এটাকে সংজ্ঞায়িত করা হচ্ছে যে 1 গ্রাম, খুব খেয়াল করতে হবে, 1 গ্রাম পানির তাপমাত্রা, 1 গ্রাম 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে সেটা হচ্ছে 1 ক্যালোরি। 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন 1 ক্যালোরি। তাহলে 1000 গ্রাম পানির তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে হয়, 1000 গ্রাম, তাহলে সেটা হবে 1 কেজি। 1 কেজি। হ্যাঁ, এমডি আতিক হাসান, তুমি একটু রিফ্রেশ করে নাও। আচ্ছা, এই যে কার বাড়ি কোথায়, কার বাড়ি কোন জেলায়, এটা দরকার নাই তো, নো নিড। আমি মাত্র ক্লাসটার মধ্যে একটু ডিগিং করা শুরু করেছি, তোমরা একটু ঠান্ডা মাথায় শোনো, তোমাদের কোনো কমেন্ট করার প্রয়োজন নাই। ক্লিয়ার? যদি প্রশ্ন থাকে আমি বোঝানোর পরে দেন। 1000 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটা হচ্ছে 1 কিলো ক্যালোরি। তো আমরা কিন্তু এটা অলরেডি জানি যে জুলের সাথে ক্যালোরির সম্পর্কটা, এটা কোথায় পড়েছ তোমরা একটু মনে করে দেখো। এসএসসি ফিজিক্স বায়োলজির 5 নম্বর অধ্যায়ে খাদ্য পুষ্টি পরিপাকে যখন আমরা খাদ্য শক্তির পরিমাণ বের করছিলাম, তখন আমরা ক্যালোরি এবং জুল হিসাব করেছিলাম। সো এটা 1000 গ্রামের জায়গায় 1 কেজি হবে। সিমিলার ওয়েতে 1 কেজি পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে 1 কিলো ক্যালোরি তাপের প্রয়োজন। সো সিম্পলি ক্যালোরির সংজ্ঞা হচ্ছে এটা। এখন তোমার বইয়ের 162 নম্বর পেজে যে ব্যাখ্যাটা দেওয়া আছে একদমই কিন্তু কঠিন না। 163 নম্বর পেজেও সেম ওয়েতে বলেছে যে তাপমাত্রার হিসাবটা কিভাবে করতে হবে। আমি কিন্তু অলরেডি এই অধ্যায়টার উপরে অনেকগুলো ক্লাস দিয়েছি, তাপ এবং তাপমাত্রার উপরে। সো এখন তোমার যখন জুল এবং ক্যালোরির জিনিসটা একটু মাথায় সেট হবে, তখন মনে রাখতে হবে যে তাপ, এটার একক আমরা যেহেতু জুল বলেছি, তাপমাত্রাকে প্রকাশ করার জন্য অনেকগুলো একক আছে, সেগুলোকে ইউজুয়ালি ডিগ্রি সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট, এই 3টে এককে প্রকাশ করা হয়। এই যে সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট, এগুলো সব হচ্ছে সায়েন্টিস্টদের নাম, এবং এই স্কেলগুলা কিভাবে ইনভেন্ট হয়েছে, এগুলা কিভাবে ব্যবহার করা হয়, এটার ব্যাখ্যাগুলো ডিফারেন্ট। তবে কিছু জিনিস তোমাদের বইয়ের 164 এবং 165 নাম্বার পেজে বলা আছে। 164 এবং 165 নাম্বার পেজটা ঠান্ডা মাথায় পড়তে হবে। ঠান্ডা মাথায় কি আছে? এটা আছে, থার্মোমেট্রিক প্রপার্টিজ অফ আ ম্যাটার। থার্মোমেট্রিক প্রপার্টিজ। এখন প্রশ্ন হচ্ছে, থার্মোমেট্রিক প্রপার্টিজ অফ আ ম্যাটার মানে হচ্ছে তাপমাত্রিক ধর্ম। দুইটা শব্দ বলি, একটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম আর একটা হচ্ছে তাপমাত্রিক পদার্থ। শব্দটা কি কি? একটা হচ্ছে তাপমাত্রিক, তাপমাত্রিক ধর্ম, আরেকটা হচ্ছে তাপমাত্রিক পদার্থ। শব্দ দুইটা ভিন্ন এবং এদের মিনিংটাও ভিন্ন। একটু ক্লিয়ার করার চেষ্টা করি। আমরা যখন থার্মোমিটার দিয়ে মাপি, থার্মোমিটার দিয়ে আমরা যখন মাপি, তখন কি করি? আমাদের এখানে কিন্তু একটা মেটাল থাকে, তাই না? এবং এখানে কিন্তু পারদ
পারদ থাকে, পারদ থার্মোমিটারের ক্ষেত্রে এখানে 3 ধরনের থার্মোমিটার আছে। একটা হচ্ছে পারদ থার্মোমিটার, এখানে আছে হচ্ছে অ্যালকোহল থার্মোমিটার, আরেকটা হচ্ছে গ্যাস থার্মোমিটার। শব্দটা একটু মাথায় রাখতে হবে। থার্মো, এই যে শব্দটা হচ্ছে থার্মো, এটার মানে হচ্ছে টেম্পারেচার, তাপমাত্রা মাপার একটা মেশিন, একটা যন্ত্র। তো সেই যন্ত্রে যদি আমরা পারদ দিয়ে মাপি, পারদ, তাহলে সেই পারদ হচ্ছে তাপমাত্রিক পদার্থ। এবং সেই পারদটা যখন আমাদের এখানে রাখা হয় তখন পারদের একটা কিন্তু আমরা কি, তোমরা যদি কেউ থার্মোমিটার দিয়ে মেপে থাকো তোমাদের আইডিয়া আছে যে এই পারদের থার্মোমিটারটাতে পারদের একটা প্রসারণ হতে থাকে। তো প্রসারণ হতে থাকলে তখন ওইখানে স্কেলিং করা থাকে যে এটা 100 ডিগ্রি ফারেনহাইট, এটা 101, 102, 103, 4, 5, 6। তখন আমরা থার্মোমিটারটাকে আলোর এগেনস্টে ধরলে বুঝি যে থার্মোমিটারের যে পারদটা সেটা কতখানি আসছে। তো যখন এখানে আসবে এটা যদি 100 হয় তাহলে এটা 1, 2, 3, 4, এটা 104 ডিগ্রি ফারেনহাইট। আমরা এটা মাপি। তাহলে কিসের ভিত্তিতে মাপলাম? পারদের আয়তন প্রসারণ থেকে মাপলাম। অর্থাৎ পারদের একটা ধর্ম হচ্ছে যে তাকে তাপ দিলে তার আয়তন বাড়ে। এই যে পারদের যে আয়তন বাড়ে, এই যে আয়তন প্রসারণ, এটা হচ্ছে ওর ধর্ম, তাপমাত্রিক ধর্ম। তাহলে পারদ, থার্মোমিটারে পারদটা হচ্ছে তাপমাত্রিক পদার্থ, যেই পদার্থটা তাপ দিলে রেসপন্স করে এবং তাপের প্রভাবে তার মধ্যে একটা পরিবর্তন হয়। সিমিলার ওয়েতে যেই পরিবর্তনটা হয় সেটা কিসের বেসিসে হয়? তার আয়তন প্রসারণের বেসিসে হয়। দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম। থার্মোমেট্রিক প্রপার্টিস, থার্মোমেট্রিক মিটার। মনে থাকবে? তোমাদের কাছে যদি এটা ক্লিয়ার থাকে তোমরা একটু আমাকে আচ্ছা আচ্ছা এই যে নিয়াজ মাহমুদ ইমন, দরকার নাই কোনো কমেন্টে রিপ্লাই করার। তোমরা যারা ক্লাস করতে আসছো তারা ক্লাস করো, কারো কমেন্টে রিপ্লাই করার প্রয়োজন নাই। জাস্ট সুইপ দ্য কমেন্টস, সিম্পল। এটা একটু বোঝা গেল? তাহলে অ্যালকোহল থার্মোমিটারের মধ্যেও সেম ওয়েতে হবে। অ্যালকোহল তাপমাত্রিক পদার্থ, আর অ্যালকোহলের প্রসারণটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম। তাহলে তাপমাত্রিক ধর্মের সংজ্ঞা কি? কোনো পদার্থের যে ধর্ম তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় সেটা হচ্ছে ওই পদার্থের তাপমাত্রিক ধর্ম। আর যে পদার্থটার ধর্ম প্রসারিত হচ্ছে বা পরিবর্তিত হচ্ছে সেই পদার্থটা হচ্ছে তাপমাত্রিক পদার্থ। ক্লিয়ার? এটা যদি ক্লিয়ার থাকে, এবার তুমি দেখো তোমাদের বইয়ের 164 নাম্বার পেজের পুরা জিনিসটাকে ব্যাখ্যা করা হয়েছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি একটু ক্লিয়ার করে তোমাদের একটা সিম্পল জিনিস ব্যাখ্যা করি। তোমাদের অনেকেই জানো যে সেলসিয়াস থেকে কেলভিনে, ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে যেতে গেলে কি করতে হয় আমি একটু শর্টলি বলে দিই। মনে করো তোমরা জানো এটা যে 0 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 273.15 কেলভিন। আচ্ছা, যখন টেম্পারেচারটা 20 ডিগ্রি সেলসিয়াস হবে তখন এই 273 সাথে 20 যোগ করতে হয়, বিকজ সেলসিয়াসের সাথে কেলভিনের এই পরিমাণ গ্যাপ আছে। সো এটা হচ্ছে 293.15 কেলভিন। ঠিক আছে, 293.15 কেলভিন। বাট যখন তাপমাত্রার পরিবর্তনের কথা বলবে, মনে করো কি বলা হইল যে 40 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 20 ডিগ্রি সেলসিয়াস, ধরো 50 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ইকুয়াল টু কত হবে? 30 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এই 30 ডিগ্রি সেলসিয়াসটা হচ্ছে পরিবর্তন। এই পরিবর্তনটা কিন্তু কেলভিনে গেলে 30 কেলভিনই হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তখন কিন্তু এটা বলা যাবে না যে তাহলে এটা কি হইল, দিস ইজ দ্য চেঞ্জ
সেলসিয়াসের পরিবর্তনের ক্ষেত্রে কেলভিন সেম হবে। খুব খেয়াল করতে হবে বিষয়টা। এই কারণে এই চ্যাপ্টারটা অনেক স্টুডেন্টের কাছে আমি জানি ভয়ের, কারণ সামহাও ও নিজেই চেষ্টা করে নেই বোঝার জন্য, অথবা ওকে কেউ বোঝায় নেই, চেষ্টা করে মানে বোঝায় নেই ক্লিয়ারলি যে আসলে বিষয়টা সহজ। কারণ তোমরা ফিজিক্সের আগের যে চ্যাপ্টারগুলো পড়েছো, গতি, বল, কাজ ক্ষমতা, শক্তি, চাপ, ওইখানে যেই ধরনের প্রপার্টিস পড়ালেখা, এখানে এসে একটু অন্যভাবে চিন্তা করতে হয়, অন্যভাবে চিন্তা করতে হয়। ওকে, কেন হবে না? এই যে দেখো কেন হবে না, কারণ আমি এটাকে তো কেলভিনে নিব, এই পরিবর্তনটা 30 ডিগ্রি, তাহলে আমি যদি এখন এটাকে কেলভিনে নেই, তাহলে এই কেলভিনের মানে হচ্ছে 50 প্লাস 273.15, এখন এই সেলসিয়াসটা কেলভিনে আসলো, এবং এই 20টাকে যদি আমি কেলভিনে নেই তাহলে 273.15, উভয় ক্ষেত্রেই 273 যোগ করতে হবে। তাহলে এখানে যাই হোক বিষয়টা কি হচ্ছে, 50 প্লাস 273.15 মাইনাস 20 মাইনাস 273.15 কেলভিন, আলটিমেটলি সব কেলভিনে গেছে, তাই না? তুমি দেখো হিসাব করে, এখানে কিন্তু এটা এমনি কাটা যাচ্ছে, এই 273 কাটা যাচ্ছে, তাহলে এই যে আলটিমেটলি 20 মাইনাস 50 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 30 কেলভিন। সুতরাং আমি সেলসিয়াস থেকে সেলসিয়াস বাদ দিলে যখন টেম্পারেচারটা হবে, দ্যাট ইজ দ্য সেম কেলভিন, বিকজ উই হ্যাভ টু অ্যাড 273.5 in both cases. সো এটাকে আমার কেলভিন আনতে হবে, এটাকে আমার কেলভিন আনতে হবে। যখন আমি দুইটাকে কেলভিন আনবো তখন 273.15 তো যোগ করতেই হচ্ছে। সো বোথ কেসেস এই দুইটা এমনিই কাটা যাচ্ছে। ক্লিয়ার? এটার ব্যাখ্যা কিন্তু বুঝিয়ে দিলাম, হ্যাঁ বোঝাচ্ছি। এরপরে তুমি খেয়াল করো, এই চ্যাপ্টারের আরেকটা টপিক হচ্ছে থার্মোকাপল। এখন কাপল মানে কি? এই প্রশ্নের উত্তর তার সবার জানা। কাপল মানে জোড়া, খুব ভালো একটা বিষয়। কাপল একটা অসাধারণ সুন্দর শব্দ। এই কাপল যে কত ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে যে সিঙ্গেল থাকে সে বোঝে। এই কাপলের আগে এখানে কি অ্যাড করা হয়েছে? এখানে অ্যাড করা হয়েছে থার্মো। থার্মো শব্দটা হচ্ছে থার্মোকাপল। এখন থার্মো শব্দটার মানে হচ্ছে তাপ, আর কাপল মানে হচ্ছে জোড়া। এই জোড়ার মধ্যে দুইটা পদার্থ আছে। তোমাদের বইয়ের মধ্যে তোমরা একটু কষ্ট করে যদি একটু বইটার মধ্যে খেয়াল করো, তোমাদের বইয়ে কোথায় থার্মোকাপল লেখা আছে? ওই যে 164 নাম্বার পেজের তৃতীয় নাম্বার প্যারায় লেখা আছে যে এখানে দুইটা পদার্থ, একটা হচ্ছে তামা আর একটা হচ্ছে কনস্ট্যান্টেন্ট। কনস্ট্যান্টেন্ট শব্দটা কনস্ট্যান্টেন। এই যে কনস্ট্যান্টেন্ট শব্দটা, এখানে হচ্ছে দুইটা মেটাল, একটা মেটাল আর আরেকটা মেটাল। এই দুইটা মেটালের দুইটা কানেকশন তার এসে যুক্ত হয়, এবং এই তার এসে যুক্ত হলে এখানে কোনো একটা পদার্থের টেম্পারেচার হিসাব করা যায়, বিকজ এই দুইটা পদার্থের ধর্মকে আলাদা করে ব্যবহার করা হয়। এবং টেম্পারেচার মাইনাস 200 ডিগ্রি সেলসিয়াস থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাপা যায়। সুতরাং থার্মোকাপল হচ্ছে একটা মেশিন বা একটা হচ্ছে গণনা যন্ত্র যেটা দিয়ে তাপ মাপা যায়। এটার বিজ্ঞানটা হচ্ছে এখানে দুইটা ধাতুকে ব্যবহার করা হয়, যে দুইটা ধাতুর মিশ্রণের কারণে বা দুইটা ধাতু থেকে উৎপন্ন দুইটা তার সংযুক্ত হয়ে এই থার্মোকাপলের মাধ্যমে কোনো একটা, এটা ইন্ডাস্ট্রিতে বেশি করে ব্যবহৃত হয়। তোমাদের যদি আরও একটু, আমি আসলে এই টপিকের ভিতরে যেতে যাচ্ছি না, কারণ এখানে আরও অনেক কিছু আছে। কোনো একটা কিছুকে স্পেসিফিক করার কঠিন হবে এই ফেসবুক লাইভে। তোমাদের যদি একটু ইন্টারনেটের ব্যবহারটা ইজি থাকে, তোমরা একটু গুগলে থার্মোকাপল লিখে একটু সার্চ দিয়ে দেখতে পারো। থার্মোকাপল লিখে, ওকে। এখন পরের যেই বিষয়টা সেটা হচ্ছে এখানে 3টা তাপমাত্রার ইসে দেওয়া আছে। কি? 3টা টেম্পারেচারের
তিনটা তিনটা থার্মোমিটার দিয়ে বোঝানো হয়েছে। আমি এটার উপর একটা আলাদা ক্লাস দিয়েছি, শুধু এটার উপরে। এবং এটার বেসিকটা কি একটু বোঝো। যেটা সেলসিয়াস আর যেটা ফারেনহাইট আর যেটা কেলভিন, এদের প্রত্যেকের একটা স্ট্যান্ডার্ড মান আছে। সেলসিয়াসটা শুরু হয় 0 থেকে, এবং দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা সর্বনিম্ন কত তাপমাত্রা পর্যন্ত যেতে পারি? আমরা সর্বনিম্ন যে তাপমাত্রায় যেতে পারি সেটা হচ্ছে -273.16 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ কত হতে পারে? 5 লক্ষ ডিগ্রি সেলসিয়াস, 10 লক্ষ ডিগ্রি সেলসিয়াস, হোয়াটএভার। পৃথিবীর সবচেয়ে উচ্চতম তাপমাত্রাটা কত হবে এটা আসলে ইমাজিন করা যায় না, কিন্তু কত নিচে যাওয়া যায় এইটা ইমাজিন করা যায়, যে এই তাপমাত্রা বা এই ঠান্ডার নিচে আর আসা যাবে না। যেই ঠান্ডাটার নিচে বা যেই নেগেটিভ টেম্পারেচারটার নিচে আর আসা যাবে না সেটা হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, অর্থাৎ এর নিচে আর কল্পনা করা যায় না। এইটাকে বাংলায় পরম শূন্য তাপমাত্রা বলে। পরম শূন্য, অথবা তুমি বলতে পারো চরম শূন্য তাপমাত্রা, যাই বলো, কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা কি? এই টেম্পারেচারটার নিচে আসা যায় না। এই টেম্পারেচারটা -273.16 ডিগ্রি সেলসিয়াসটা অ্যাকচুয়ালি কেলভিন স্কেলের হিসাবে 0 কেলভিন, 0 ডিগ্রি কেলভিন। ওকে না, এটা হচ্ছে নট ওকে, এটা 0 কেলভিন। দ্যাট মিনস কেলভিন স্কেলের সর্বনিম্ন যেই মান, এটা হচ্ছে সেলসিয়াসের সর্বনিম্ন মানটা, অর্থাৎ -273.16 কেলভিন যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয়, দ্যাট ইজ ওয়াই এটাকে এখন উল্টায় দিতে হবে। অর্থাৎ আমি যদি এখানে 273 যোগ করি, উল্টায় যদি দেই, তাহলে কি হবে? উল্টা যদি দেই তাহলে আলটিমেটলি এটা 273.15 চিন্তা করা হয়, তখন এটা হবে, আমি এখানে 273.15 যোগ করলাম, তাহলে এটা হবে 0 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে হবে 273.15 কেলভিন। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই 0 ইজ ইকুয়াল টু সেলসিয়াসের ক্ষেত্রে কেলভিন এরকম হয়। তাহলে সেলসিয়াসের 0, কেলভিনের হচ্ছে কত? 273.15, আর এটার যে ঊর্ধ্ব স্থিরাঙ্ক এটা হচ্ছে 373.15 কেলভিন। এটা আবার কি বলছি, এটা যদি 0 হয় তাহলে এটার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, আর ফারেনহাইটের ক্ষেত্রে যদি নিম্ন স্থিরাঙ্ক হয় 32, এটা হচ্ছে 212। বলছি স্থিরাঙ্ক কি? স্থিরাঙ্ক শব্দটা বোঝার আগে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমরা যখন স্থিরাঙ্ক চিন্তা করি, স্থিরাঙ্ক এই অঙ্ক মানে হচ্ছে তাপমাত্রা, স্থির তাপমাত্রা। আমরা যখন কখনো বলি গলনাঙ্ক, এটা কি বোঝায়? বোঝায় একটা তাপমাত্রা। কার গলনাঙ্ক? যে কোনো কিছুর গলনাঙ্ক একটা নির্দিষ্ট তাপমাত্রা বোঝায়। আমি যখন বলি স্ফুটনাঙ্ক, এটা একটা নির্দিষ্ট তাপমাত্রা বোঝায়। ঠিক তেমনি স্থিরাঙ্ক একটা নির্দিষ্ট তাপমাত্রা বোঝায়, এবং সেটা যদি নিম্ন স্থিরাঙ্ক হয় তাহলে এটা হচ্ছে ওই স্কেলের সর্বনিম্ন মান, এবং তার ঊর্ধ্ব স্থিরাঙ্ক যদি আমি বলি তাহলে এটা হচ্ছে এটা। যে কোনো কিছুর একটা স্ট্যান্ডার্ড মান থাকে, তাহলে ঊর্ধ্ব এবং নিম্ন স্থিরাঙ্কের ক্ষেত্রে এদের মাঝখানে যে ব্যবধান, খুব খেয়াল করতে হবে, এদের মাঝখানে যে ব্যবধান সেটা ওই স্কেলের মৌলিক ব্যবধান। শব্দটা হচ্ছে মৌলিক ব্যবধান। এখন তোমাদের যদি পরীক্ষায় আসে মৌলিক ব্যবধান কি, অ্যান্সার হচ্ছে কোনো স্কেলের বা কোনো একটা তাপমাত্রার নিম্ন স্থিরাঙ্ক
এবং ঊর্ধ্ব স্থিরাঙ্কের যেই ব্যবধান বা যে পার্থক্য সেটা হচ্ছে ওই স্কেলের মৌলিক ব্যবধান। নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে সর্বনিম্ন মান ওই স্কেলে, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে সর্বোচ্চ মান ওই স্কেলের, এবং এই দুইটার ডিফারেন্স হচ্ছে মৌলিক ব্যবধান। তখন আমরা কি করি, এই তিনটার মধ্যে একটা সম্পর্ক করি না? সম্পর্কটা কেমন? সম্পর্কটা হচ্ছে, যেহেতু টেম্পারেচারকে টি দিয়ে প্রকাশ করা হয়, সুতরাং টি দিয়ে প্রকাশ করতে গেলে আমরা বলি যে সেলসিয়াসের যে টেম্পারেচার এটা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক এবং মৌলিক ব্যবধান ডিভাইডেড বাই মৌলিক ব্যবধান। তাহলে 100 থেকে 0 বাদ দিলে থাকে 100। তারপরে আমি যদি ফারেনহাইটের কথা চিন্তা করি, ফারেনহাইটের নিম্ন স্থিরাঙ্ক মাইনাস করলে 32 এবং ব্যবধান কত? 212 থেকে 32 গেলে 180। আর যদি কেলভিনের কথা চিন্তা করি তাহলে এটা হবে 273.15 ডিভাইডেড বাই 100। এরপর আমরা কি করি? আমরা দেখতেই পাচ্ছি যে হরগুলা এমনভাবে আছে যেটাকে আরও ছোট করা যায়। আমি যদি সবগুলোকে 20 দিয়ে গুণ করে দেই তাহলে কেমন একটা বিষয় হবে, যদি এটাকে 20 দিয়ে গুণ করি তাইলে হবে চেহারাটা, এটা টিসি মাইনাস 0 মানে হচ্ছে টিসি মানে টেম্পারেচার ইন সেলসিয়াস। 20 দিয়ে গুণ করলাম, তাহলে আমি যদি এই পাশে 20 দিয়ে গুণ করি তাহলে কাটাকাটি করলে কত হবে? 5। তাহলে এটা হবে টিসি বাই 5 ইকুয়াল টু টিএফ মাইনাস 32। এখানে তো আর কাটা যাচ্ছে না, তাহলে 20 দিয়ে যদি গুণ করি তাহলে 20 180-তে কাটলে হবে 9। আর যদি টিকে মাইনাস 273.15 নেই তাহলে এখানে 100কে 20 দিয়ে গুণ করলে ভাগ করলে হবে কত? 5। এটা হচ্ছে সূত্র। আশরাফুল হক চৌধুরী সাকিব, নো নিড। এই যে তোমরা যারা জিজ্ঞেস করতেছো ট্রিপল পয়েন্ট কি, তোমরা কি মানে এমনি জিজ্ঞেস করতেছো না বুঝে জিজ্ঞেস করতেছো, নাকি একবার চেষ্টা করছো যে ট্রিপল পয়েন্ট? বইয়ের যদি সব প্রশ্ন করো তাহলে তো বোঝা যাবে যে পুরো বইটা রিডিং করে তুমি কিছু বোঝো নাই। আমি দেখি গ্রুপে অনেকে প্রশ্ন করে যে খাবার লবণের সাধারণ সংকেত কি। তো তোমার যদি মনে হয় যে ক্লাস 9-এর অথবা 10-এর একটা স্টুডেন্ট খাবার লবণের সাধারণ সংকেত কি এই প্রশ্ন করে, তাহলে ও ক্লাস 7-8-এ কিছু পড়ালেখা করে আসে নাই। সুতরাং তখন কষ্ট লাগে ভিতরে। এটা মুছে দেই। এটা হচ্ছে সূত্র। হ্যাঁ, যে কোনো প্রশ্ন করার আগে তোমরা আসলে এখন তো স্কুল লেভেল, যখন আরেকটু বড় পরিসরে যাবা তখন যে কোনো প্রশ্ন করার আগে অনেকবার ভাবতে হবে যে আমি যে প্রশ্ন করব দ্যাট কোয়েশ্চেন রিফ্লেক্টস মি, যে আমি যে প্রশ্ন করছি, যাকে করছি ও বুঝে নিবে যে আমার ভিতরে কতটুকু আছে। বিকজ আ গুড পারসন অলওয়েজ আস্ক আ গুড কোয়েশ্চেন। ট্রিপল পয়েন্ট হচ্ছে একটা টেম্পারেচার, যে টেম্পারেচারে একটা তাপমাত্রা। তোমাদের বইয়ে সুন্দর করে লেখা আছে ট্রিপল পয়েন্টের সংজ্ঞা, মানে এর চেয়ে সহজ করে কি বলবো। বইয়ের মধ্যে লেখাই আছে যে 0.01 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে এমন একটা তাপমাত্রা যেই তাপমাত্রায় পানির যে 3টা অবস্থান আছে, মানে ভ্যাপার, ওয়াটার অ্যান্ড গ্যাস, বা এটা উল্টা করে আমি আসলে বলতে হবে, এটা হচ্ছে আইস, ওয়াটার অ্যান্ড ভ্যাপার, অর্থাৎ বরফ, পানি এবং জলীয় বাষ্প 3টা একসাথে অবস্থান করে। মানে ওই তাপমাত্রাটাই 3টাই অবস্থান করে, এটাকে সহাবস্থান বলে। সহাবস্থান, যেহেতু 3টা পদার্থ, মানে একটা পদার্থের 3টা অবস্থানই একসাথে আছে, এই জন্য এটাকে ট্রিপল মানে হচ্ছে 3, আর পয়েন্ট মানে হচ্ছে ডেফিনিট টেম্পারেচার। এই যে এটা 0.01 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? এটাই হচ্ছে অ্যাকচুয়ালি 273.15 কেলভিন। দেখো তোমাদের বইয়ে আছে লেখা এটা। এরপরে
165 নাম্বার পেজ যখন তোমরা পড়লা, 166 এবং 67 নাম্বার পেজের যা অঙ্ক আছে এটা 100% বোঝার দরকার। এটা 100% বোঝার দরকার। 168, 67 এবং 66 নাম্বার পেজে ঠান্ডা মাথায় যে অঙ্কগুলো সেখানে আছে দেখে মাথাটা একটু খাটাও। সব সময় মনে করো না যে টিচার বুঝায় দিতে হবে, সব সময় মনে করো না যে কাউকে না কাউকে এক্সপ্লেন করতে হবে। ইউ আর এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্য থিংস। এটা মাথায় রাখলে সবসময় টিচার লাগবে না, নিজে নিজে পড়া যাবে। তাপমাত্রিক ধর্মের পরে পদার্থের যে তাপীয় প্রসারণ, এটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ভয়াবহ একটা বিষয়। এই জিনিসটাকে যে স্টুডেন্ট সহজ করে নিতে পারছে এই পড়াটাকে, ও হচ্ছে বস। এই চ্যাপ্টার সে পারে, বোঝে, ক্লিয়ার। এখন এটা কিভাবে পারবে বুঝবে? এটা কমপ্লিটলি ম্যাথমেটিক্যাল। এই টপিকটা কি আছে এখানে? এখানে আছে যে পদার্থ তিনটা ভাবে চিন্তা করতে হবে পদার্থকে। কিভাবে? একটা হচ্ছে কঠিন, তরল, গ্যাসীয়, তাই না? কঠিন পদার্থ, তরল পদার্থ আর গ্যাসীয় পদার্থ। কঠিন পদার্থ, তরল পদার্থ আর গ্যাসীয় পদার্থ। এই যে কঠিন, সলিড, এই পদার্থটার 3 ধরনের প্রসারণ হবে। কেমনে? ওর দৈর্ঘ্য প্রসারণ হবে, ওর ক্ষেত্র প্রসারণ হবে, আয়তন প্রসারণ হবে। কারণ একটা কঠিন পদার্থের 3টাই ডাইমেনশন থাকে। কিন্তু তরলের ক্ষেত্রে কি হবে? তরলের 2 ধরনের প্রসারণ হবে। একটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ হবে এবং তরলের আপাত প্রসারণ হবে। আর গ্যাসীয় পদার্থের প্রসারণটা 2 ধরনের হয়। একটা হচ্ছে স্থির চাপে আয়তন প্রসারণ, অর্থাৎ চাপ স্থির থাকবে, আয়তন প্রসারিত হবে। খুব মজার জিনিস। আর এটা হচ্ছে আয়তন স্থির থাকবে, চাপ প্রসারিত হবে। এখন এই চিত্রটা, এই ঘটনাটা একটা স্টুডেন্টের সামনে যদি ক্লিয়ার আইডিয়া না থাকে এবং কোনো একটা স্টুডেন্ট যদি এই টপিকের উপরে যত অঙ্ক আছে না করে, জীবনেও তার এই চ্যাপ্টার কমপ্লিট হবে না, বুঝবেই না সে, এটা গ্যারান্টেড। তুমি যখন এই অধ্যায়টা যখন স্টাডি করবা, টেস্ট পেপার পড়বা, তখন টেস্ট পেপারের বিগত বছরের স্কুল এবং ক্যাডেট কলেজে এই অধ্যায়ের উপর যে অঙ্ক আসছে, তুমি যদি সেই অঙ্ক করতে পারো তাহলে মনে রাখবা যে তুমি অধ্যায়টা পারো, আদারওয়াইজ হবে না। যদি মনে হয় ফিজিক্স খুব সহজে বুঝে যাবা, মনের মতন করে ফিজিক্স বুঝে যাবা কষ্ট না করে, তাহলে আমি মনে করব যে ইউ আর স্টিল ড্রিমিং, এনাফ ড্রিমিং, ওয়েক আপ। দৈর্ঘ্য প্রসারণ যখন বুঝতে হবে তখন মনে রাখতে হবে এখানে একটা সহগ আছে। আচ্ছা, এই কথাটা অনেকের কাছে আবার ক্লিয়ারও না। সহগ ইংরেজি হচ্ছে কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট, এই কোএফিসিয়েন্ট হচ্ছে একটা ধ্রুবক। কিভাবে? ওই যে যখন আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ পড়ব তখন আমাদের মনে রাখতে হবে যে এখানে একটা আলফা আছে। দৈর্ঘ্য প্রসারণ সহগ মানে হচ্ছে আলফা, ক্ষেত্র প্রসারণ সহগ মানে হচ্ছে বিটা, আর আয়তন প্রসারণ সহগ মানে হচ্ছে গামা। প্রকৃত প্রসারণ বা প্রকৃত মানে রিয়েল, তো সেটা হবে ভি আর, রিয়েল, প্রকৃত প্রসারণ রিয়েল। আর আপাত মানে অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট মানে হচ্ছে, মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, মানে এই মুহূর্তে যা মনে হচ্ছে আপাত, দ্যাট ইজ অ্যাপারেন্ট। এটা হবে ভি এ। বিভিন্নভাবে প্রকাশ করা যায়, মানে কনসেপ্টটা হচ্ছে ক্লিয়ার করতে হবে। চাপ, স্থির চাপে আয়তন প্রসারণ তখন হবে গামা ভি, আর যদি স্থির আয়তনে চাপ প্রসারণ হয় তখন হবে গামা পি, বিকজ ভি ফর ভলিউম আয়তন, পি ফর প্রেসার চাপ। তোমাদের বইয়ে এই জিনিসগুলোর ব্যাখ্যা খুব একটা নাই, এখানে একটু ব্যাখ্যা করছে এসএসসি লেভেলে, এটা ইন্টারে গেলে পড়তে হবে। এই 3টার অঙ্ক সামলাইতে গিয়ে স্টুডেন্ট হিমশিম খায় অনেক ক্ষেত্রে।
কারণ আলফা বিটা গামার কনসেপ্টটাই তোর কাছে ক্লিয়ার হয় নাই। কারণ আলফা বিটা গামা বুঝতে গেলে দুইটা জিনিস ক্লিয়ারলি মাথায় রাখতে হবে, যে আলফা ডিলস উইথ লেন্থ। যেহেতু আমি বলছি দৈর্ঘ্য প্রসারণ সহগ, তাহলে ওর কাজ কারবার হচ্ছে এল এর সাথে। আমি যখন বলছি ক্ষেত্র প্রসারণ সহগ, তাহলে ওর তাপমাত্রা বা ক্ষেত্রফলের সাথে। এ ফর এরিয়া, ক্ষেত্রফল, এল ফর লেংথ, অ্যান্ড দেন গামা। গামা স্ট্যান্ডস ফর ভি বিকজ অফ ভলিউম, যেখানে এটা হচ্ছে আয়তন প্রসারণ সহগ। এখন একজন আলফা নিয়ে চিন্তা করবে, তাহলে আমার মাথায় লেংথ ঘুরবে। তার মানে একটা বস্তুর আদি দৈর্ঘ্য যদি L1 হয়, তাহলে তাপমাত্রা বাড়াইছি, তাহলে লেংথ L2 হয়েছে। তো L1 কখন ছিল? যখন তাপমাত্রা ছিল T1। L2 কখন হবে? যখন তাপমাত্রা হবে T2। এটা যদি না বোঝো, মনে করো একটা বস্তুর দৈর্ঘ্য আছে 50 সেন্টিমিটার, স্বাভাবিক নর্মাল চিন্তা করো, টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা বাড়াইয়া 120 করা হইল, এখন তাপমাত্রা হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস। এখন এই আগের দৈর্ঘ্য থেকে একটু বাড়ছে, তো এতটুক যে বাড়ছে, এই বাড়াটুকুই তো প্রসারণ। কারণ আমি কি পড়তেছি? প্রসারণ পড়তেছি। প্রসারণ মানে কি? ইংলিশকে কি বলছে? এক্সপানশন, অর্থাৎ বাড়বে। তা আমি এটাই তো পড়তেছি, বস্তুর উপর তাপের প্রভাব। তাপ দিলে বস্তু বাড়বে। এই যে বাড়লো, কেমনে বাড়লো? দৈর্ঘ্যে বাড়লো। লাগবে আমার কাকে? আলফাকে। তো এখন আমি বললাম এই 50 সেন্টিমিটার হচ্ছে L1 আগের দৈর্ঘ্য, পরের দৈর্ঘ্য হচ্ছে L2। ধরো এটা 50.02 সেন্টিমিটার হয়েছে। এখন তুমি অঙ্ক করবা কেমনে? তোমার 20 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, তাহলে তুমি কি চিন্তা করতেছো? 20 ডিগ্রি মানে কি? এইটা হচ্ছে T1, 120 হচ্ছে T2, L1 হচ্ছে 50 সেন্টিমিটার, L2 হচ্ছে 50.02 সেন্টিমিটার। তাইলে যখন আমরা অঙ্ক করি তখন আমাদের ডেল লাগবে। ডেল, ডেল মানে কি? আমি যখন বলবো ডেল টি মানে কি? ডেল মানে পরিবর্তন। কার? তাপমাত্রার। এইটার মানেই হইল T2 মাইনাস T1। কেমনে? কারণ তোমার ছিল 20, তুমি বানাইছো 120, তাহলে তোমার পরিবর্তন কত? 100 ডিগ্রি সেলসিয়াস। এই যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লো, এই 100 ডিগ্রি সেলসিয়াস মানে কিন্তু 100 কেলভিন। খুব খেয়াল করতে হবে। এটার সাথে আবার 273 যোগ করা যাবে না, ওই যে বলছি পার্থক্য। এবার ডেল টি মানে 100কে। এখন যদি বলি আমি ডেল এল কত, তাহলে তুমি কি চিন্তা করবা? তোমার ডেল এল হচ্ছে L2 মাইনাস L1। তো তোমার আগে ছিল 50.02, তুমি সেখান থেকে 50 বাদ দিবে, তাহলে তোমার কতটুক বাড়ছে? 0.02 সেন্টিমিটার। এটা হচ্ছে ডেল এল। তোমার এই চিন্তা করতে যদি কষ্ট হয়, তাহলে তুমি দুইটা জিনিস মনে রাখবা। আইদার তুমি ফিজিক্সের জন্য চেষ্টাই করো নাই, অথবা তোমার মস্তিষ্কের উর্বরতা তোমার বাড়াইতে অবহেলা ছিল। মাইন্ডেড। একটা কথা ক্লিয়ারলি বলে দেই, যদি এই হিসাবগুলা তড়িৎ গতিতে করতে তোমাদের কষ্ট হয়, তাহলে সায়েন্স পড়ে সামনে খুব একটা ভালো হবে না। কেন হবে না? এটার উত্তর এখন বোঝা যাবে না। সামনে যখন যাইতে থাকবা, যখন ইন্টারমিডিয়েটে উঠবা, যখন ইউনিভার্সিটিতে উঠবা, তো ইউনিভার্সিটিতে উঠে যখন অ্যাপ্লাইড ফিজিক্সের চান্স পাবা কোথাও ভালো একটা ইউনিভার্সিটিতে, তখন এগুলো তো থাকবে হচ্ছে তোমার কাছে খেলনার বিষয়বস্তু। এই যে এখানে যা বলছি, তখন লেখাপড়াটা কোন জায়গা থেকে শুরু করতে হবে বলো? তো তখন কি তুমি ক্যান্টিনে চা সিঙ্গারা খেয়ে আর হচ্ছে রাস্তায় আন্দোলন করে ফিজিক্স পড়লে হবে? হবে না। এই ফিজিক্স পড়তে গেলে, ফিজিক্সের প্রতি ভালোবাসা আসতে গেলে সাধনা লাগবে। এখন তুমি আর বলতে পারো, স্যার পড়ান এত কথা কেন বলেন? বলি কেন জানো? এই যে পড়ান বললেন, এই এত পয়রা 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 ওই সাধনার চিন্তা যদি মাথায় না থাকে, সব শেষে গিয়া লাস্টে গিয়ে তোমার মনে হবে এত পয়রা তো আমার কিছু হইল না। তাহলে কি হইল? এটাকে বলে
কিসের জন্য খাটনি বলে এটাকে, যাই হোক, একটা কথা আমাদের সময় প্রচলিত ছিল যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। তাইলে তো এটা একেবারে ভুল কথা। পরিশ্রম যদি সৌভাগ্যের প্রসূতি হইতো তাহলে বনের রাজা হইতো গাধা, বনের রাজা কিন্তু সিংহ, কিন্তু পরিশ্রম কম করে। আসলে উদাহরণটা খুব একটা সেটার সাথে তুলনা করলে ভুল হবে। সত্যিকার কথা হচ্ছে পরিশ্রম করতে হবে, তবে একটা স্ট্র্যাটেজি থাকতে হবে, ধারাবাহিকতা থাকতে হবে। ওই যে মাঝে মধ্যে বলে যে কি একটা যেন কথা আছে যে ইডিয়টস উইথ আ প্ল্যান ক্যান ডিফিট আ ট্যালেন্ট উইদাউট আ প্ল্যান। সুতরাং কোনো একটা পরিকল্পনা যদি থাকে তাহলে পরিশ্রমটা কাজে দিবে। এটা একটু মুছি। তখন এই যে আমি এতক্ষণ যা বললাম এটা হচ্ছে আলফার গল্প। কারণ আলফার গল্প যখন তোমার মাথায় ঢুকবে তখন তোমার চিন্তা হবে তাহলে আলফা মানে কি। আলফা মানে হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। আলফা ইকুয়ালস টু ডেল এল, মানে L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ডেল থিটা, মানে হচ্ছে T2 মাইনাস T1। এইরকম চিত্র দেখে যে কোনো স্টুডেন্ট ভয় পাওয়া যায়। কিন্তু আমি কি বলে জানো, আমি কেমন মনে রাখি, আলফা ইকুয়ালস টু এভাবে মনে রাখি, ডেল এল ডিভাইডেড বাই L1 ডেল থিটা, বা ডেল থিটার জায়গায় তুমি লিখতে পারো ডেল টি। তুমি যখন বিটা চিন্তা করবা ক্ষেত্র প্রসারণ সহগ, তখন তোমার মাথায় ক্ষেত্রফল, তাহলে ঠিক এটার আদলে হবে A2 মাইনাস A1 T2 মাইনাস T1। দয়া করে আল্লাহর ওয়াস্তে মনে কইরো না এগুলা সাধনা ছাড়া বুঝা যাবা। টেবিলে চেয়ারে বইসা ঠান্ডা মাথায় একা একা চেষ্টা করো, প্র্যাকটিস করো। কি বলতে, কি পড়তেছো, কি বুঝতেছো, তাকায় থাকো, নিজে চেষ্টা করো, তাইলে এইগুলো তোমার কাছে খেলনা মনে হবে। তাহলে এটা হচ্ছে ডেল এ ডিভাইডেড বাই A1 ডেল টি। আবার যদি আমি গামার চিন্তা করি, গামা, তাহলে আবার আয়তন নিয়ে কথাবার্তা। তাহলে আয়তনের ক্ষেত্রে কি হবে, V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 T2 মাইনাস T1। তাহলে সেক্ষেত্রে সূত্র হচ্ছে ডেল ভি ডিভাইডেড বাই V1 ডেল টি। এখন মজার ব্যাপার কি জানো, মজার ব্যাপার হচ্ছে তোমাকে প্রশ্নের মধ্যে ক্ষেত্রফল নিয়ে কথা বলে দিবে, কিন্তু সে তোমাকে আলফার মান দিয়ে দিবে। কিন্তু আলফার মান দিয়ে তো তুমি এখানে বসাইতে পারবা না, কারণ তোমার বিটা লাগবে। তখন আলফার সাথে বিটা এবং বিটার সাথে গামার সম্পর্ক চাইবে। তো চাওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে সেই সম্পর্ক বুঝতে গেলে আলফার সাথে 2 গুণ করলে হবে বিটা। খুব খেয়াল করতে হবে, আলফার সাথে 3 গুণ করলে হবে গামা, কারণ এটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য, এটা হচ্ছে ক্ষেত্রফল, এটা আয়তন। তাইলে পরে তুমি জানো যে 2 আলফা সমান বিটা, তুমি এটাও জানো যে 3 আলফা সমান গামা, 3 আলফা সমান গামা। তুমি এটা ক্লিয়ার করে নিলা। এখন তুমি আমারে বলো এই দুটাকে একসাথে কেমনে করব। আমি যদি এটাকে 3 দিয়ে গুণ করি তাহলে চেহারাটা কি হবে, চেহারাটা হবে 3 দিয়ে গুণ করলে হবে 6 আলফা সমান 3 বিটা, তাই না? এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে হবে 6 আলফা সমান 2 গামা। এখন তুমি চিন্তা করো, 6 আলফা সমান 3 বিটাও লিখছো, আবার 6 আলফা সমান 2 গামাও লিখছো, তাহলে আলটিমেটলি কি হবে, 6 আলফা সমান 3 বিটা সমান 2 গামা। এটা হচ্ছে আলফা বিটা গামার সম্পর্ক। পরীক্ষার হলে যখন আলফা বিটা গামা দিয়ে দিবে তখন তখন তুমি ক্লিয়ারলি বুঝবা কিনা, আলফা বিটা গামা যখন দিয়ে দিবে তখন তুমি ক্লিয়ারলি বুঝবা কিনা। এই যে জয়নাল আবেদিন, তুমি যে বললা এগুলো তো দেখেই নাই জীবনে, এই কথা বলে কোনো লাভ হবে না। তখন তোমার সামনে সব কিছুই না দেখা থাকবে, রেজাল্টও না দেখা হবে, জীবনের উন্নতিটাও না দেখাই হবে। ইশতেক কবির ইরাম, থ্যাংক ইউ। শাহ আলম, হাসিব সৈকত,
থ্যাংক ইউ। ক্লিয়ার আইডিয়া করতে পারছো যে এটা আমার আমার কোনো ইসে নেই, ক্রেডিট নেই, ক্রেডিট হচ্ছে তোমার। কেন ক্রেডিট তোমার? একটা টিচার যখন বোঝায়, তুমি যদি রিসিভ করতে না পারো তাহলে ওই টিচারের খাটনি কোনো লাভে আসবে না। আমি একটা ভিডিও দিয়েছি বেটার প্রসেসিং, এডুকেশন প্রসেসিংয়ের। এই যে কিছু কিছু স্টুডেন্ট জীবনও কেন ভালো রেজাল্ট করে না জানো? ওর সামনে সবচেয়ে ভালো টিচার আনলেও লাভ হবে না যদি ওই স্টুডেন্ট সিরিয়াস না হয়। স্টুডেন্ট সিরিয়াস হইতে হবে, টিচারকেও বুঝাইতে পারতে হবে। এই দুইটা যখন একসাথে হবে তখন এটা এডু কাপল হবে। এডু কাপল, এই যে থার্মো কাপল পড়ছো, এডু কাপল হবে। এই কাপলটাই দরকার। কাপল বললেই তো আমাদের মাথায় একটা নেগেটিভ জিনিস চলে আসে, প্রেম। কাপল বললে আমাদের মাথায় একটা নেগেটিভ শব্দ চলে আসে, এটা হচ্ছে একটা ভয়ানক জিনিস, অথচ এটা একটা সুন্দর জিনিস। এটা একটু মুছে দিলাম, কারণ পড়া তো বহুত বাকি আছে, অলরেডি 10টা বাজে। এখন তোমরা আমাকে বলো, এই চ্যাপ্টারের আলফা বিটা গামার অঙ্কগুলা কোত্থেকে করবা? তোমাদের সামনে যদি টেস্ট পেপার থাকে অথবা অন্য কোনো সহকারী বই থাকে, আজকে রাতে খুব মনোযোগ দিয়ে আজকে কালকে একটু গবেষণা শুরু করে দাও এই অধ্যায়ের উপরে। তখন তোমার কাছে এই যে 178, 70, 71, 72, 73 এই সূত্রগুলো বা এই পেজগুলো ইজি মনে হবে। তোমাদের বইয়ে 175 নাম্বার পেজে একটা সূত্র আছে না, যে পিভি ইকুয়াল টু এনআরটি। এই সূত্রের একটা আলাদা ভিডিও আমি দিয়েছি, তুমি এটা লিখে সাথে আমার নাম লিখে একটা সার্চ দিও, তুমি অবশ্যই আমার ভিডিও পাবা। এই কারণে আমি এটা আলাপ করছি না এখানে। পি মানে প্রেশার, ভি মানে আয়তন, এন মানে মোল সংখ্যা, আর মানে মোলার ধ্রুবক, আর টি মানে তাপমাত্রা। এগুলা কিভাবে সম্পর্কিত একটার সাথে আরেকটা, এখানে সূত্র আছে, বিজ্ঞানীদের সূত্র, চার্লসের সূত্র, রবার্ট বয়েলের সূত্র, গ্যাস নিয়ে পড়তে হয়। এই কারণে আজকের এই ভিডিওর লাইভে এটা নিয়ে ডিসকাস করছি না, অলরেডি আমি দিয়েছি। আমি যেটা বলতে চাই, তোমাদের বইয়ের এই যে 176 এবং 77 নাম্বার পেজে বলা আছে যে পদার্থের অবস্থার পরিবর্তনে তাপমাত্রার প্রভাব। খুব মনোযোগ দিয়ে একটু পড়ে দেখো এখানে কি আছে। এখানে আছে, যখন আমরা বলি একটা কথা, সিম্পলি কি বলি, যে একটা কঠিন বস্তুকে, আমি যখন একটা কঠিন বস্তুকে তাপ দিব তখন সেটা কি হয়? তরল হয়। তরলকে যদি আরও তাপ দেই তাহলে সেটা বাষ্প হয়। খুবই সহজ জিনিস। এই বাষ্পকে যখন আমি ঠান্ডা করব তখন সে তরল হবে, তরলকে আরও যখন ঠান্ডা করব তখন কঠিন হবে। খুবই সহজ জিনিস, কিন্তু বেসিকটা হচ্ছে এই ঘটনাটা কখন ঘটে। কঠিনকে আমি তাপ দিচ্ছি, একটা নির্দিষ্ট তাপমাত্রায় গিয়ে সেটা গলে। ওই নির্দিষ্ট তাপমাত্রাটাকে বলা হয় গলনাঙ্ক। এই যে অঙ্ক, তাহলে এখানে একটা মেল্টিং পয়েন্ট, মানে এখানে একটা কিন্তু তাপমাত্রা আছে। এই তাপমাত্রাটা যে কোনো পদার্থে, যেমন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কে গলে? বরফ। 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কে গলে? লবণ। 1064 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কে গলে? স্বর্ণ, গোল্ড। তাহলে এই তাপমাত্রাটা ফিক্স, এই তাপমাত্রা হলে সে গলবে। আরও যদি তাপ দেই তাহলে বাষ্প হয়ে যাবে। এটা বাষ্প হবে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এটা বাষ্প হবে 1465 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এখন যখন আমি কঠিন থেকে তরল করব, আমি যে প্রক্রিয়ায় করছি এই প্রক্রিয়ার নাম হচ্ছে গলন। নাম কি? এটার নাম হচ্ছে গলন। আর যে তাপমাত্রায় সে গলছে এটার নাম হচ্ছে গলনাঙ্ক। যে প্রক্রিয়ায় তরল বাষ্প হচ্ছে এটার নাম হচ্ছে স্ফুটন। স্ফুটন যে প্রক্রিয়ায় হচ্ছে এটা হচ্ছে স্ফুটন, আর যে তাপমাত্রায় হচ্ছে এটা হচ্ছে স্ফুটনাঙ্ক। এবার যদি উল্টাও তাহলে কি হবে? বাষ্পকে তুমি তরল করছো মানে ঠান্ডা করছো, এটাকে বলা হয় কি জানো? এটাকে বলা হয়, তোমাদের বই আছে যে পেজ নাম্বার 178 নম্বর পেজে দেখো, এখানে লেখা আছে এই প্রক্রিয়ার নাম হচ্ছে ঘনীভবন।
এটার নাম হচ্ছে ঘনীভবন। এটার ইংরেজি হচ্ছে লিকুইডিফিকেশন। লিকুইডিফিকেশন বা এটা হচ্ছে ঘনীভবন। ঘনীভবন তো ইংরেজি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি দীর্ঘই কাটতে হবে, তাই না? ঘনীভবন, ঘনীভবন। আবার এইটা করো, তরলকে তুমি ঠান্ডা করছো, এটার বাংলা কিন্তু কঠিনী ভবন। এবং এই যে উল্টা কাজ করতেছো, এটার নাম হচ্ছে সলিডিফিকেশন। সলিডিফিকেশন এটা হচ্ছে কঠিনী ভবন। মনে রাখতে হবে এই প্রসেসটা। এবং তাপমাত্রা দিতে দিতে এমন একটা পর্যায়ে গেছো যে একেবারে পদার্থ আয়নিত হয়ে গেছে, ওই অবস্থাটার নাম প্লাজমা দশা। প্লাজমা দশা এইটা কি জিনিস স্যার? এটা হচ্ছে পদার্থের 4 নাম্বার স্টেট। আমরা বলি না স্টেট অফ ম্যাটার 3 ধরনের, অ্যাকচুয়ালি 4 ধরনের। আরও আছে, পরে তুমি দেখবা যে কঠিন রে তাপ দিলাম তরল হইল, তরল রে তাপ দিলাম বাষ্প হইল, বাষ্পরেও তাপ দিতে দিতে একেবারে পদার্থ আয়নিত হয়ে গেছে, ওই অবস্থার নাম প্লাজমা দশা। সেটা অতি উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে হবে, অতি উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে হবে। মনে থাকবে প্লাজমা দশা, তোমাদের বইয়ে আছে এগুলা। বাষ্পীভবন ইংলিশ হচ্ছে ইভাপোরেশন। শত বাষ্পীভবন এটা হচ্ছে সেলফ ইভাপোরেশন। এই বাষ্পীভবনের নির্ভরশীলতার মধ্যেও কিছু কথা লেখা আছে যে কি কি বিষয়ের উপরে বাষ্পীভবন নির্ভর করে। আমরা চা যখন খাই, চায়ের উপরের যে স্পেসটা ওইটা তো এরকম থাকে, তাই না? মনে করো এই ধরনের একটা ব্যাসার্ধের, ওইখানে চা ঠান্ডা হইতে যে সময় লাগবে, তুমি যদি পিরিচে নিয়ে চা খাও তাহলে সেটা তাড়াতাড়ি বাষ্পীভূত হয়, কারণ সব জায়গা থেকে বাষ্পীভূত হইতে পারে। তাইলে দেখতে ব্যাকটেরিয়ার মতো মনে হচ্ছে, তাই না? এখন অ্যাকচুয়ালি কি হবে, এখান থেকে চারপাশ থেকে বাষ্পীভবন হবে, অর্থাৎ তরলের যদি ক্ষেত্রফল বেড়ে যায় তাহলে বাষ্পায়নের হারও বেড়ে যায়, অর্থাৎ তরল তাড়াতাড়ি ঠান্ডা হয়। এই কারণে চায়ের কাপের চেয়ে পিরিচে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়। এই যে বাস্তব জীবনের সাথে এই জিনিসগুলা মনে রাখা দরকার না? তুমি যখন দেখবা তোমার মাথার উপর একটা ফ্যান ঘুরছে, বিজ্ঞানের ছাত্র হিসাবে মাথায় আসবে এটা কিভাবে ঘুরছে, কারণ এটার ভিতরে একটা তাড়িৎ চুম্বক প্রক্রিয়া চলতেছে। যখন একটা বাতি জ্বলে তখন যদি মনের ভিতরে এইটা আসে যে বাতিটা কেন জ্বলতেছে, তখন আমাদের বিজ্ঞানের প্রতি প্র্যাকটিক্যাল ভালোবাসা তৈরি হবে। হ্যাঁ, এরপরে দেখো তোমাদের বইয়ের সবার শেষের যে টপিক সেটা হচ্ছে আপেক্ষিক তাপ, সুপ্ত তাপ, তাপ সংক্রান্ত বিষয়। এটা আরো মজার একটা জিনিস। সুপ্ত তাপ কি জিনিস? সুপ্ত, এটাকে ইংরেজিতে, সুপ্ত মানে ঘুমিয়ে আছে, এটাকে ইংলিশে বলে লেটেন্ট হিট। অর্থাৎ যে তাপমাত্রাটার ক্ষেত্রে মানে পদার্থ, ধরো এখানে বরফ আছে, বরফ, এটা বরফ, এই বরফটা পানি হবে। বরফটা কি হবে? পানি হবে। এখন এখানে 1 কেজি বরফ আছে, এই 1 কেজি বরফ, এটার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। এটা পুরোটা পানি হয়েছে, পানিও কত পানি? 1 কেজি পানি। টেম্পারেচার কত থাকবে? 0 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ, 0 ডিগ্রি সেলসিয়াসের পানি হচ্ছে যেখানে টেম্পারেচার চেঞ্জ হয় নাই, অবস্থা চেঞ্জ হয়ে গেছে। এখন বস্তু যে তাপ গ্রহণ করবে এটার নাম সুপ্ত তাপ, লেটেন্ট হিট। এবং এই তাপ, এটা যেহেতু বরফ গলতেছে, এটাকে বলা হয় বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, যেটাকে বলা হয় LF, লেটেন্ট হিট অফ ফিউশন। এবং এটার তাপমাত্রাটা হচ্ছে 336,000 জুল পার কেজি। এই পানির তাপমাত্রা যখন 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে, 100 ডিগ্রি সেলসিয়াস, তখন কিন্তু পানি এবার বাষ্প হওয়া শুরু করলো। তখনও পানির তাপমাত্রা কিন্তু মানে ভর কিন্তু 1 কেজি। এই যে এখন পানি কি করছে? তাপ গ্রহণ করছে, এবং তাপ গ্রহণ করার ফলে ওর তাপমাত্রা বাড়ছে। এই বাড়াটা কিন্তু সুপ্ত তাপ না, কারণ ও কিন্তু অলরেডি কি হয়েছে, তার পানিই ছিল, তার অবস্থান চেঞ্জ হয় নাই, তার তাপমাত্রা চেঞ্জ হয়েছে।
এটা সুপ্ত তাপ না, সুপ্ত তাপ তার পরেরটা। এই পানি যখন বাষ্প হবে, পানি যখন বাষ্প হবে, এই 1 কেজির বাষ্পটাই, এখন টেম্পারেচার কিন্তু 100 ডিগ্রি, এবার কিন্তু বাষ্প হওয়া শুরু করছে, অর্থাৎ সম্পূর্ণ পানি সম্পূর্ণ রকম বাষ্প হবে, তখন এটাকে বলা হয় বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ, লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, এলভি। এটা হচ্ছে 2268,000 জুল পার কেজি। এখানে আছে তাপ ধারণ ক্ষমতা কাকে বলে? তাপ ধারণ ক্ষমতা হচ্ছে যে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয় সেটা তাপ ধারণ ক্ষমতা। আর সেই বস্তুর ভর যদি 1 কেজি হয়, তাহলে 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে তার আপেক্ষিক তাপ। এবং আপেক্ষিক তাপ ফিক্সড। পানির জন্য 4200, মনে রাখতে হবে, পানির জন্য 4200, বরফের জন্য 2100। হ্যাঁ, এই যে তাপ, মানে তাপগুলো, আপেক্ষিক তাপগুলো, এটার মানে হচ্ছে 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে 4200 জুল তাপের প্রয়োজন। এবং যখন তুমি তাপ ধারণ ক্ষমতা পড়বা, তখন তোমার মনে রাখতে হবে যে তাপ ধারণ ক্ষমতাকে সি দিয়ে প্রকাশ করা হয়, সি। তখন মনে রাখতে হবে যে এই সি মানে হচ্ছে সি এম ডেল থিটা বা এমএস, এটা অ্যাকচুয়ালি এমএস। তো এস মানে হচ্ছে কি কিউ বাই এম ডেল থিটা, তার মানে হচ্ছে T2 মাইনাস T1। এই কিউ মানে হচ্ছে তাপ, এম মানে হচ্ছে ভর, এটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য। তখন আমরা কি মনে করি? আমরা মনে করব যে এটার একক কত? তাপের একক হচ্ছে জুল, ভরের একক কেজি, তাপমাত্রার একক কি? কেলভিন। তখন আপেক্ষিক তাপের একক দাঁড়ায় জুল পার কেজি পার কেলভিন। জুল পার কেজি পার কেলভিন মনে থাকবে। কে যেন একজন প্রশ্ন করেছে পোলারিটি না মোলারিটি? মোলারিটিও আছে, পোলারিটিও আছে। আমি গত ক্লাসে পোলারিটি বুঝিয়েছি কেমিস্ট্রি চ্যাপ্টার 5-এ, আর মোলারিটিও আমি বুঝিয়েছি চ্যাপ্টার 6-এ কেমিস্ট্রিতে। এবং সামনে চ্যাপ্টার 6-এর উপরে ফেসবুক লাইভ আছে, সেখানে আমি মোলারিটি আবার বলবো। নেটওয়ার্কের বাজে অবস্থা, ওকে, কিছু তো লিমিটেশন থাকবেই। আমরা সব সময় চেষ্টা করব, তোমরা যারা চিন্তা করছো, অন্য কারো উপরে দোষ না দিয়ে আগে একটু নিজের দিকে আঙ্গুলটা তাকাইতে হবে যে তোমার কোনো অবহেলা বা গাফিলতি ছিল কিনা বা দায়িত্বহীনতা ছিল কিনা কোনো কিছু না বোঝার ক্ষেত্রে। তোমাদের সবসময় আমি আগে বলি যে আগে একটু নিজে চেষ্টা করো কোনো কিছু বোঝার, এরপরে তুমি টিচারকে অ্যাপ্রোচ করতে পারো। তা না হলে তুমি একটু নিজেকে তোমার জায়গায় টিচার হয়ে চিন্তা করো যে তুমি টিচার, তোমার স্টুডেন্টকে তুমি ব্যাখ্যা দিচ্ছ, ও তোমাকে বারবার একটা রিপিটেড কোয়েশ্চেন করছে, তোমার কেমন লাগবে? তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। এখন তোমাদের এখানে একটা ক্লিয়ার জিনিস মনে রাখতে হবে, ক্যালোরিমিতির মূলনীতি। এখানে এটা ইটসেলফ একটা 2 ঘন্টার ক্লাস, ক্যালোরিমিতির মূলনীতি। খুব সহজেই একটা জিনিস মনে রাখতে হবে, এই চ্যাপ্টারের 3টা টপিক বা 3টা সূত্র। একটা হচ্ছে কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা, নম্বর 1। কিউ ইকুয়াল টু এম এল এফ, আর একটা হচ্ছে কিউ ইকুয়াল টু এম এল ভি। এই যে 3টা দিয়ে অন্তত পক্ষে 100 অঙ্ক আছে, 100 অঙ্ক। এখন এই 100 অঙ্ক করতে যদি আমি মিনিমাম 15 মিনিট করে অ্যাভারেজ নেই, তাহলে শুধু এই টপিকের 100 অঙ্ক করার জন্য 1500 মিনিট লাগবে। তুমি আমারে বলো 1500 মিনিট ধরে কোনো টিচার শুধু একটা টপিকের ব্যাখ্যা দিবে? না, তুমি একটু নিজে চেষ্টা করে এটা বোঝার চেষ্টা করবা। তোমাদের যদি অনেকে জিজ্ঞেস করে স্যার এই অধ্যায়ের এই টপিকের অঙ্কগুলো, আমি অলরেডি 2টা ভিডিও আপলোড করেছি। একটা হচ্ছে চ্যাপ্টার 6 এই অধ্যায়ের
গাণিতিক সমাধানের ভিডিও, আরেকটা হচ্ছে কেবলমাত্র মিশ্রণের তাপমাত্রার অঙ্ক। মিশ্রণের তাপমাত্রা খুবই মজার জিনিস, এবং আমার মনে হয় এসএসসি লেভেলের ফিজিক্সের সবচেয়ে বড় মাপের অঙ্ক এগুলো, যে অঙ্কগুলা করার জন্য মস্তিষ্কটাকে বেশিক্ষণ খাটাইতে হয় এটা বোঝার জন্য। তোমরা যারা আমার মিশ্রণের তাপমাত্রার ভিডিওটা দেখেছ বা যারা দেখোনি, বুঝতে পারোনি, তাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা দয়া করে আগে আমি যে ভিডিওগুলো আপলোড করেছি সেটা পরে দেখবা, আগে নিজে চেষ্টা করো। আমি আজকে যে ফিজিক্সের চ্যাপ্টার 6 নিয়ে আলাপ করলাম, আমি জানি অসংখ্য স্টুডেন্ট আছে যার অনেক মনের প্রশ্ন আছে যেগুলো উত্তর আমি দেই নাই। ও রাগ করেছে, কিন্তু ও নিজেও জানে না যে আল্লাহর ওয়াস্তে ও যদি নিজে একটু চেষ্টা করতো ওর প্রশ্নের উত্তর ও নিজেই পাইতো। এই কারণে এই লাইভগুলোতে আমার ব্যক্তিগতভাবে আমি স্বীকার করে নিচ্ছি যে পুরা চ্যাপ্টার আমি ব্যাখ্যা করতে পারিনি। কেমনে পারবো? এই যে তাপমাত্রিক ধর্ম, এটা নিয়েই তো আধা ঘন্টা বলা যায়। পদার্থের তাপীয় প্রসারণ ও হচ্ছে 3 ঘন্টার ক্লাস। আমার কাছে যদি আমাকে বলা হয় যে পদার্থের তাপীয় প্রসারণ একদম পুঙ্খানুপুঙ্খভাবে এসএসসি লেভেলে বুঝাইতে হয়, তাহলে শুধু এই টপিকের উপরে 3 ঘন্টা ক্লাস করাতে হবে আমাকে। এর মধ্যে আবার এই যে ক্যালোরিমিতি, ও তো একটা বিশাল জিনিস, কিন্তু আমি এই জন্য আলাদা আলাদা করে ভিডিও দিয়েছি তোমাদের। তবে এটা সত্য, তোমাদের বইয়ে যেইভাবে অঙ্ক করা আছে দেখলে মনে হয় একটা কঠিন জিনিস, কিন্তু আসলে কঠিন না। তোমরা একটু নিজেরা চেষ্টা করো। আমি এই ভিডিও সিরিজগুলো দিয়ে যতটুকু পারি এই ফেসবুক লাইভ সিরিজের মাধ্যমে তোমাদের ভিতরে একটু এক একটা চ্যাপ্টারের প্রতি ভালোবাসা সৃষ্টি করার চেষ্টা করব। আর তোমরা জানো আমি ব্যক্তিগতভাবে ফেসবুক লাইভে আসি না কখনো, কারণ করোনার আগে আমি 5 বছরে মনে হয় 4 বার ফেসবুক লাইভে আসছিলাম, 3 বছরে। কিন্তু এই করোনার মধ্যে যেহেতু স্টুডেন্টগুলো অলরেডি অভ্যস্ত হয়ে গেছে, এই কারণে এই ফেসবুক লাইভে না এসে আমি পারি নাই। সো বাধ্য হয়ে এই ফেসবুক লাইভে তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। লেখাপড়াটাকে ভালোভাবে বোঝা দেওয়ার জন্য প্রচণ্ড মানসিক শক্তি এবং ইচ্ছা শক্তির দরকার, দায়িত্ববোধের জায়গা দরকার, সেখান থেকে আসি। সুতরাং তোমরা চেষ্টা করবা খুব ভালোভাবে পড়া বোঝার। আগামী ক্লাসে অর্থাৎ রবিবার দিন রাত 9টায় আমি রুটিন অনুসারে ফেসবুক লাইভে আসব। তোমরা সবাই যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো, যদি সম্ভব হয় চ্যাপ্টার 6-এর উপরে খুব সুন্দর একটা হ্যান্ড নোট বানাবা। নিজে কি বুঝলা, পারলে সবগুলা অঙ্ক, টেস্ট পেপারের যতগুলা অঙ্ক আছে চ্যাপ্টার 6-এর উপরে, এই অধ্যায়ের উপরে চেষ্টা করবা। ক্লাস 10-এর তোমরা আর ক্লাস 9 তোমরা যারা শুরুতে এই চ্যাপ্টার পড়ছো, তোমরা অধ্যায়টাকে অন্তত 5 বার ধীরে ধীরে রিডিং করবা, আস্তে আস্তে বুঝবা, এবং পড়ার সময় হাতের সামনে থেকে মোবাইলটাকে অন্তত পক্ষে সবচেয়ে দূরে রাখবা নিজের কাছ থেকে, যাতে তুমি চাইলেও মোবাইলের কাছে পৌঁছাইতে না পারো। যদিও এই ফেসবুক লাইভটা মোবাইলের মাধ্যমে তোমাদের সামনে আমি যাচ্ছি, কিন্তু যখন তুমি স্টাডি করবা, তুমি যখন জ্ঞান অর্জন করতে টেবিলে বসবা, তখন তোমার সামনে থেকে তোমার মোবাইলটাকে সর্বোচ্চ দূরত্বে রাখবা, যাতে আগামী 5 ঘন্টা মোবাইল তোমার সামনে না আসতে পারে। তুমি পড়বা মানে পড়বা। ক্লিয়ার? দেখা হবে আগামী ফেসবুক লাইভে। আল্লাহ হাফিজ।